শুভ বাসন্তী নবরাত্রির জন্য সকলকে শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই এবং মা মহামায়া সকলের মঙ্গল করুক। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্তায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি ষষ্ঠমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা, উক্ত নিত্যানি নমানি ব্রহ্মণৈব মহাত্মনা। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই যে নবরাত্রি চলছে, মাতৃশক্তির আরাধনার এক পুণ্যক্ষণ। বছরে 4টি নবরাত্রি হয়, যেটা দুর্গাপূজার সময় হয় সেটা সকলেই আমরা জানি, আর এটা হচ্ছে বাসন্তী নবরাত্রি, যেটা রামনবমীতে গিয়ে তার উদযাপন হবে। এখন এই যে মাতৃশক্তির আরাধনার আমাদের এই দেশ, সেই দেশেই ঘটে যায় এই অভয়ার মতো, নির্ভয়ার মতো নৃশংস নারী শক্তির ওপর অত্যাচার, যা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আর এই দেশেই এই মাতৃশক্তি, যা কিনা অসুরকে নাশ করেছিল, মহিষাসুরকে নাশ করেছিল, সেই মাতৃশক্তির দেশেই কিন্তু এই রকম অরাজক পরিস্থিতি যখন তৈরি হয়, মানুষ হাঁসফাঁস করে, তখন মানুষ আবার সেই ঈশ্বরের শরণাপন্ন হয়। যে কোনো ধর্মের মানুষই হন না কেন, সে ঈশ্বরে সেই মানুষ যখন ভরসা রাখেন, সেটা তার কখনো অপরাধ নয়। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুক, এটাই মানুষের ভাষার তরফ থেকে আমাদের আবেদন। তার কারণ ভোটের পারদ চড়তে আরম্ভ করে দিয়েছে, এবং আজ সকাল থেকে ওদিকে আপনার মিনাখাতে একজন, এবং ভাঙড়ে, যদিও সেটা আমাদের কাছে কনফার্ম নয়, বোমা ফেটে আর একজন সহনারী, হয় একজন অথবা একজনের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, অথবা আহত হয়েছেন, এটা আমি কনফার্ম বলতে পারছি না। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন রকম ভাবে বলছে। এখন এই যে ভোট ডিক্লেয়ার হয়ে গেল, এই ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর এই যে 4টে দিন গেল, এই 4টে দিনে পশ্চিমবঙ্গের মানুষ আমরা কি দেখলাম? এই 4টে দিনে, মানে 15 তারিখ থেকে হয়েছে সেই হিসেবে বলছি, এই 4টে দিনে আমরা দেখলাম নির্বাচন কমিশনের একের পর এক দৃঢ় পদক্ষেপ, যেটা নিয়ে কেউ বলছেন সার্জিক্যাল স্ট্রাইক, কেউ বলছেন বিরাট বিরাট একটা মানে কিছু ঘটতে চলেছে। আদপে এগুলোই নির্বাচন কমিশনের দায়িত্ব, এগুলোই সেই দায়িত্ব যা মানুষকে নিরাপদে ভোট দিতে সাহায্য করবে, সেটা এনশিওর করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। আর তার আগে থেকে এবং এই মুহূর্তে রাজ্যে সেন্ট্রাল ফোর্স নিয়ে প্রচুর ঢক্কানিনাদ চলছিল, এখনো চলছে, আগামীতেও হয়তো চলবে। এবং তার মধ্যে থেকেই বেশ কিছু কিন্তু অভিযোগও উঠে এসেছে, এবং সেটা রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে উঠে এসেছে, বিজেপির পক্ষ থেকে উঠে এসেছে। তার সাথে আর কি পেলাম, রাজ্যের শাসক দল তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করলো। তার ঠিক আগে রাজ্যের বিরোধী দুটো দল, সিপিআইএম এবং বিজেপি, সিপিআইএম তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করলো, আর বিজেপি তাদের প্রথমে এক দফা 140টার মতো, আর আজ 110টার মতো কি 11টার মতো প্রার্থী তালিকা ঘোষণা করলো। মোটামুটি প্রার্থী তালিকা ঘোষণা করার প্রসেসটা চলছে, এবং সেইখানে বেশ কিছু কি বলবো বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে, সেখানে বেশ কিছু মতদ্বৈততার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলেই হয় এটা, যে কোনো প্রার্থী তালিকা বেরোলেই হবে, তার কারণ মানে সিট যখন একটা, সেখানে আশা আকাঙ্ক্ষা অনেক মানুষেরই থাকে, কিন্তু প্রার্থী একজনই হয়। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই 4 দিনে
রাজ্য প্রশাসনে যে পরিমাণ রদবদল ঘটল, প্রায় 43 জন মতো, 28 জন আইএএস এবং 15 জন মতো আইপিএস, এই যে পরিবর্তন ঘটল, এই নিয়েও প্রচুর আলোচনা। এবং তাদের ভিন রাজ্যে, বিশেষত আইপিএসদের যাদের মানে আজকে হয়েছে ট্রান্সফারটা, তাদের ভিন রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানোর কথা। বিকেলবেলা আবার দেখা গেল আজকে যে তার মধ্যে থেকে আবার 5 জনকে বলা হলো যেতে হবে না, সেই 5 জনকে নাকি রিজার্ভে রাখা হচ্ছে। এখন ভোট মেশিনারি সাজাতে গিয়ে ইলেকশন কমিশনের এই ধরনের স্টেপগুলো নিতেই হতে পারে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেই আধিকারিকের নাম এই তালিকাগুলোতে দেখা যাচ্ছে বড্ড স্পষ্টভাবে, যেটা কিনা এই দীর্ঘ কয়েক বছর যাবত বারবার সংবাদ মাধ্যমের স্ক্রিনে উঠে এসেছে, খবরের কাগজে উঠে এসেছে। তাদের নিরপেক্ষতা নিয়ে বড় বড় জিজ্ঞাসার চিহ্ন বসে গেছে, তাদের শাসক প্রীতি নিয়ে বড় বড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে। এখন নজর করলে দেখা যাবে সেই আধিকারিকদেরই কিন্তু এই রদবদলগুলো হচ্ছে। এই প্রসঙ্গে খানিকক্ষণ আগে একটা এপিসোডে, ঠিক এর আগে এপিসোডটাতে, তার বিস্তারিত যে ক্ষোভ, বিশাল একটা এক্স হ্যান্ডেল পোস্ট করে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং জানাতে গিয়ে সেটা এক প্রকার আমার যা মনে হয়েছে সেটাকে আপনাকে পড়ে পড়ে আন্ডারলাইন করে করে দেখিয়েছি। যারা দেখেননি সেই এপিসোডটা একটু দেখে নেবেন, আগের এপিসোডটা, যে কিভাবে সব বিরোধী মন্তব্য মুখ্যমন্ত্রী করে ফেলেছেন সেখানে। যে তার প্রশাসনের পুলিশ আধিকারিকরা তাদের যখন ট্রান্সফার করে একটা পদ থেকে একজনকে সরিয়ে দিচ্ছে, দিয়ে তারই প্রশাসনে আরেকজনের পুলিশ অফিসার বা আধিকারিক তাদের সেই জায়গায় নিয়ে আসছে। এটা এমন না যে উত্তরপ্রদেশ বা গুজরাট থেকে কোনো আধিকারিক বা কোনো পুলিশ অফিসারকে এনে সেখানে বসানো হচ্ছে। তাহলে তার শাসক দলের এত ক্ষোভটা কেন? মেশিনারি সাজাতে গেলে যে দক্ষ তাকে হয়তো নির্বাচন কমিশন মনে করছে, দায়িত্ব দিচ্ছে। তারই সাথে পাশাপাশি আরো একটা ঘটনা ঘটলো, রাজ্যপাল RN রবির সাথে এই মুহূর্তের যে ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং এই মুহূর্তের স্বরাষ্ট্র সচিব, এই মুহূর্তের মুখ্য সচিব, এনারা গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন। এবং তার মাঝখানে আবার একটা ঘটনা ঘটলো, হাইকোর্টের প্রধান বিচারপতি, যেটা আগের দিনও করেছেন এবং আজকেও আর একটা মিটিং সম্ভবত করেছেন, সেটা সিইওর সাথে, এই যে আধিকারিকদের নাম বললাম তাদের সাথে, যে সাপ্লিমেন্টারি লিস্ট সম্ভবত বার করার জন্য। কিন্তু গতকালকে সংবাদ মাধ্যমের অন্য একটি সংবাদ মাধ্যমের একটা ইন্টারভিউতে দেখলাম, যেখানে রাজ্যের ডিজিপি সেখানে বলছেন এবং সিনিয়র পুলিশ কমিশনারও বলছেন যে ওখানে আইন শৃঙ্খলাগত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তাহলে এই মুহূর্তে রাজ্য ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে? এক তো 6 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার, প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। আজ 19 তারিখ, মানে 20 দিনেরও কম সময় হাতে। আর এই মুহূর্তে যে তার তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 25 লক্ষ মতো, কাছাকাছি, কম বেশি হতে পারে, যেটা জানা যাচ্ছে সূত্রের খবর, 25 লক্ষ মতো সাপ্লিমেন্টারি যে তালিকা, 25 লক্ষ মতো সেটা কমপ্লিট হয়েছে। সেটা লিস্ট বেরোতে পারে আগামী 2-1 দিনের মধ্যে। চিন্তাটা এখান থেকেই শুরু হচ্ছে। আর এই চারপাশের যে প্রস্তুতি, তাহলে যদি নির্বাচন ঘোষণার আগে থেকেই আপনি সে ব্যাপারটাকে দেখেন আপনারা, তাহলে দেখবেন রাজ্যপাল বদল, নতুন রাজ্যপাল RN রবির এখানে আসা, যাকে অনেকেই অনুমান করছেন বেশ কঠোর রাজ্যপাল। এবং নির্বাচন কমিশনারের নিজস্ব যে অবস্থান, যে কোনো দোষী আধিকারিককে ছাড়া হবে না, সেই অবস্থান তিনি শুধু যে মুখে বলছেন তা না, সেটা তিনি করে দেখাচ্ছেন, এইটুকু অন্তত দেখা যাচ্ছে। পাশাপাশি এই যে তৎপরতা, বারবার এই যে বৈঠকগুলো রাজ্যপালের সাথে, হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে, যদিও
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতিকেই কিন্তু দায়িত্বটা দিয়েছে যাতে সময় মতো এসআইআর এর এই সাপ্লিমেন্টারি লিস্ট সেটা যাতে বেরোয়। তাহলে দায়িত্বটা ন্যস্ত কিন্তু মূলত হাইকোর্টের প্রধান বিচারপতির ওপর, নির্বাচন কমিশনের হাতে কিন্তু সেটা নেই। কিন্তু সংখ্যার বিচার এবং অবশিষ্ট দিন সংখ্যাকে যদি ভাবা হয়, তাহলে নির্বাচন কমিশন বা হাইকোর্টের কি মানে প্রসেস আছে, মেশিনারিজ আছে, সেটা তো আলাদা কথা। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সেটা এই 6 তারিখের মধ্যে হয়তো না, মানে প্রায় অসম্ভব। ব্যালেন্স প্রায় থেকে যাবে 25 লক্ষ যদি বেরোয়, তাহলে ব্যালেন্স থেকে যাবে আরো 35 লক্ষের কাছাকাছি। সেই 35 লক্ষ মাত্র 15 কি 18 দিনের মধ্যে কতটা সম্ভব কমপ্লিট করা? আর সেটা যদি সম্ভব না হয় 23 তারিখেই, আগামী 23 তারিখেই রয়েছে মনোনয়নপত্র, তো জমা অনেক পরের কথা। এই 23 তারিখে রয়েছে এসআইআর এর হিয়ারিং সুপ্রিম কোর্টে, এবং সেখানে এই প্রশ্ন অবধারিত উঠতে পারে যে ব্যালেন্স যে জিনিসটা রয়েছে পেন্ডিং কেস, সেটা কি হবে। তাদের তো মানে যাদের যদি বৈধ হয়, মানে নাম যদি তালিকায় ওঠে, তাদের তো ভোটদানের অধিকার আছে। তার সাথে যেটা সূত্রের খবর এবং কয়েকটি সংবাদ মাধ্যমে দেখলাম, যে বিরোধী দলের যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি নিজে এই প্যারামিলিটারি ডিপ্লয়মেন্ট নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন, যেটা থেকে হাইকোর্ট আবার নোটিশ করেছে নির্বাচন কমিশনকে যে তার ডিপ্লয়মেন্ট কি হচ্ছে না হচ্ছে সেটা জানানোর জন্য। কাজে এত মামলার ভিড় আছে, তার সাথে আবার 24 তারিখে ওই যে ইডি ভার্সাস আইপ্যাক কেসের যে মামলাটার হিয়ারিংটা অসম্পূর্ণ ছিল, সেটার আবার ডেট রয়েছে ওই 24 তারিখ। কাজেই বেশ একটা ঘটনাবহুল সপ্তাহ কিন্তু সামনে অপেক্ষা করে আছে, আরো বেশি অপেক্ষা করে আছে আগামী ঘটনাবহুল দিনগুলো, যেগুলো হয়তো ভারতের ইতিহাসেই নজিরবিহীন। যেখানে সুপ্রিম কোর্ট বলছে এই আইপ্যাক কাণ্ডে যা ঘটেছে সেটা ভারতের ইতিহাসে নজিরবিহীন। কাজেই কোন বেঞ্চ তার কি বলবো শুনানি শুনতে পারে আর্টিকেল 32-তে অথবা আর্টিকেল 226-এ, যে ঘটনাটা এর আগে ঘটেইনি সেটা কি করে ঠিক করা যাবে, এতটাই অভূতপূর্ব। তেমনি এসআইআর এবং এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে যা ঘটছে সেটাও স্বাধীন ভারতে অন্তত নির্বাচন অনেক কারণে পিছিয়েছে। সেটা আপনার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, এটা আমরা একটা আলাদা এপিসোড করে দেখিয়েছিলাম, একবার রাজীব গান্ধীর মৃত্যুর কারণে, এরকম কখনো আপনার হরিয়ানাতে মিউনিসিপ্যাল ইলেকশনে করাপশনের কারণে, অনেক কারণে এরকম কখনো ফল প্রকাশ পিছিয়ে গেছে, কখনো ফল প্রকাশ বাতিল হয়েছে, কখনো নির্বাচন নির্ঘণ্ট আগুপিছু করতে হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে, এরকম নজিরও আছে। কিন্তু ভোটার তালিকাই প্রস্তুত হয়নি, অথচ ভোট ডিক্লেয়ার হয়ে গেছে। এই রকম নজিরবিহীন ঘটনা স্বাধীন ভারতের ইতিহাসে খুঁজলেও পাওয়া যাবে না। এবং তাই যদি হয়, এই রাষ্ট্রপতি শাসনের দিকে যদি আমাদের রাজ্য যায়, এই সব কিছু কি তাহলে ওই রাষ্ট্রপতি শাসনের প্রস্তুতি? কারণ আমরা চারপাশে যা দেখতে পাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেশনের যে পরিমাণ দ্রুত গতিতে সমস্ত চেঞ্জগুলো হচ্ছে, তাতে করে একটা নতুন যেন প্রশাসন একটা তৈরি হচ্ছে। এবং সেই প্রশাসন অবশ্যই আমরা এর আগে আশা করব যে সমস্ত মানুষ এই দর্শক এই অনুষ্ঠান দেখেন, তাদের মধ্যে পরিবর্তনপন্থী মানুষ অনেক আছেন, আবার পরিবর্তন চান না এমন অনেক মানুষ আছেন। রাজনীতি সম্ভাবনার শিল্প, একটি রাজনৈতিক দলেরই অসংখ্য সময় অসংখ্য ধরনের অবস্থানের পরিবর্তন ঘটে যায়। মানুষের ভাষা ওই সব কটাকেই কিন্তু এখানে তুলে ধরবার চেষ্টা কর। আজকে এই যে এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে আলোচনা হচ্ছে বারবার করে, যে আগে যে 60-65 লক্ষের যে তার তালিকাটা মানে বাতিলের যে তালিকাটা বেরিয়েছে, তাতে তো প্রচুর নাম এইরকম শোনা যাচ্ছে বাদ গেছে, যারা নতুন করে আবেদন করছে।
ডিএম এর কাছে, সিইওর কাছে, সেগুলোর নিষ্পত্তির কি হবে? যারা বৈধ, দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে, তারা প্রকৃতই বৈধ। আমি অবৈধতার কথা বড় বলছি, কিন্তু প্রকৃতই বৈধ। আবার যারা নিন্দুক শাসক দলের, তাদের কথা ধরেই যদি বলি, যেটা আমরাও এখানে বারবার তুলে ধরেছি, সেটা একেবারেই বলাটা ভুল হবে না, যে শাসক দলের এই মেশিনারিজ, বিএলও থেকে, ইআরও থেকে, এই ইআরও থেকে যারা নির্বাচন কমিশন থেকে সাসপেন্ডেড পর্যন্ত হয়েছে এবং অসহযোগিতা, তার ফলবশত বহু বৈধ নাম হয়তো বাদ পড়ে গেছে। তর্কের খাতিরে, আইনের খাতিরে এবং গণতন্ত্রের স্বার্থে আমি বলছি যে যদি এক দুজনের নামও বৈধ নাম বাদ পড়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন আর সুপ্রিম কোর্ট কি বলেছে? একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না, আর একজন অবৈধ ভোটারের নামও কিন্তু থাকবে না। তাহলে ওই একজন ওই বৈধ ভোটারের নাম বাদ দিয়ে কি করে নির্বাচন সম্ভব? পাশাপাশি নির্বাচনের প্রচার পর্ব তো চলছে, সেই নির্বাচনের প্রচার পর্বর দিকে তো আমরা নজর রাখবো সামনের এপিসোডগুলোতে, এরপরের যে এপিসোডগুলো আসছে সেটা নজর রাখবো। কিন্তু এ প্রশ্ন উঠবে, বারবার উঠবে, যে অনেক অ্যারেঞ্জমেন্ট হবে, আদপে যে নিরাপত্তা ব্যবস্থা, নিরস্ত্রীকরণ, গ্রামে গ্রামে, শহরে শহরে, গলিতে গলিতে খুঁজে খুঁজে বার করবার তো দরকার পড়ে না। আইবি বলে তো একটা জিনিস আছে, ইন্টেলিজেন্স বলে, তারা সব জানে কোথায় কি আছে। তাহলে ওয়ারেন্ট প্রাপ্ত যে সমস্ত দাগী আসামি যারা গন্ডগোলপাতি বাঁধিয়ে থাকে, তাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট বলে একটা বিষয় আছে, ওই আর্টিকেল 324 এ নির্বাচন কমিশন সেটা পারে, ভোটের আগে সেই অ্যারেস্টগুলো হয়। সেই অ্যারেস্টগুলো না হওয়া পর্যন্ত কিন্তু এই রকম ভাঙর, এই রকম মিনাখার ঘটনাবলী কিন্তু ঘটতেই থাকবে, এবং আতঙ্কে, ভয়ে মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারবে না। যতই আপনি প্রশাসনের খোলনলচে পাল্টান, ওই মুখ্যমন্ত্রী কিন্তু পাশ থেকে আবার বলে রেখে দিয়েছেন যে ওই পাল্টে আবার যাকে আনবে সেও আমাদের হয়েই কাজ করবে। এর দায়টা কে নেবে? এই মন্তব্যটার তো মানে একটা কিছু অবসান হওয়ার দরকার, সমাধান হওয়ার দরকার নির্বাচন কমিশনের তরফ থেকে। আর যদি হাইকোর্টের প্রধান বিচারপতিও সেটা শুনে থাকেন, তাহলে তো ওই মন্তব্যটার অন্তত রেকটিফিকেশন হওয়ার দরকার। আবার এ মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, যাদের নিয়ে আসা হচ্ছে তারা নাকি ড্রাগ পাচারকারীর সঙ্গে যুক্ত, টাকা পাচারকারীর সাথে যুক্ত, অস্ত্র লেনদেনের সাথে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অভিযোগ তিনি করেছেন। তাহলে এটা তো আরো মারাত্মক ব্যাপার। এটাও তো নির্বাচন কমিশন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি, এমনকি সুপ্রিম কোর্টের দেখা উচিত, ওনার ওই মন্তব্যগুলোকে স্ক্যানারে আনা উচিত, এবং যদি তার সত্যতা থাকে তাহলে যাদের যাদের আবার আনা হচ্ছে, কারণ ওনারই প্রশাসনে তো এরা ছিলেন, ওনার ওই মুখ্যমন্ত্রীর প্রশাসনেই তো এনারা ছিলেন, তাহলে উনিই তো জানেন যে তাহলে এরা এইগুলো করতো। তাহলে এত বড় অভিযোগ যখন ওনার সেই, এখন উনি বিদায়ী মুখ্যমন্ত্রী, কিন্তু ওনারই প্রশাসনের সেই অফিসারদের সম্পর্কে যখন এনেছেন, তাহলে আমরা নাগরিকরা ভীষণ ভীত। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে এই মন্তব্যগুলোকে নিয়ে, যদিও সেই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো উচ্চবাচ্চা আমরা শুনতে পাইনি। আশায় থাকবো আগামী এপিসোডগুলোর দিকে নজর রাখুন। আপনাদের এই চ্যানেলের যে অনুষ্ঠান ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আরো ভালো অনুষ্ঠান তৈরি করবার আমরা চেষ্টা করছি, সীমিত সামর্থ্যের মধ্যে থেকে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করব, এটা আমাদের দায়বদ্ধতা, সমালোচনা আমাদের অধিকার। আর সামনের এপিসোড নিয়ে আসা পর্যন্ত আপনারা অন্যান্য খবরে যেমন নজর রাখছেন, তেমনি অপেক্ষায় থাকুন, নজর রাখুন। মানুষের ভাষার পর্দায় মানুষের ভাষা, সবার মনের কথা বলে। নমস্কার।